আমি শুধু চেয়েছি তোমায়। লিখেছেন সুরায় রাফা। স্রোতস্বিনী নদীর কুলকুলে জলধারের মতোই নিঃশব্দে গড়িয়ে গেছে সময়। প্রকৃতির ধরাবাঁধা নিয়মের জাতাকলে একের পর এক খসখস করে উল্টেছে চিরায়ত ক্যালেন্ডারের 12খানা পাতা। জীবন থেকে হারিয়েছে আরও একটি চমৎকার বসন্ত। শরৎ হেমন্তের মতো অদৃশ্য মৌসুমের শীতল ছায়ায় ডুবে গিয়েছে কত অনুচ্চারিত অনুভব। সময় পেরিয়েছে তার নিজস্ব গতিতে। জীবনের কঠোর বাস্তবতাকে পুঁজি করে মানুষও হয়েছে তার সামিল। সব কিছুকে পেছনে ছাড়িয়ে তুখোর পদচারণায় ছুটে চলেছে অবিরাম। মানুষ স্বভাবতই পরিবর্তনশীল। কিছু পরিস্থিতিতে তারা স্বার্থপর হতে বাধ্য হয়, আত্মিক মোহ ভুলে গিয়ে আবর্তিত হয় দায়িত্বের বেড়াজালে। কিন্তু অনুভূতির কি কখনো মৃত্যু ঘটে? হয়তো না। পরিণাম আর সময়ের পরিক্রমায় অনুভূতির সজীবতাটুকু আপনা আপনি নিস্তেজ হয়ে যায় ঠিকই। তবে ছাইচাপা আগুনের মতোই পিছুটান হয়ে থেকে যায় হৃদয়ে জমানো অজস্র বিভীষিকাময় অপূর্ণ স্মৃতির বহর। সেই বেদনাদায়ক অপূর্ণতার অভাবে মানুষের মৃত্যু হয় না, বরং মৃত্যুর চেয়েও ততোধিক যন্ত্রণায় ছটফট করতে করতে বেঁচে থাকে তার নিষ্ক্রিয় আত্মাটা। বছরখানিক পরে সকালটা আজ মনোরম। গোটা অক্টোবর মাস পুরোদমে শৈত্যপ্রবাহ হাঁকিয়ে বহুদিন বাদে আজ সূর্যের দেখা মেলেছে হুইস্টোলারে। এক ছটাক মোলায়েম রোদে ঝলমল করছে চারিপাশ। মৃদুমন্থর কনে দেখা আলুর মাখন নরম উষ্মায় প্রাঞ্জল হয়ে উঠেছে প্রকৃতি। রাস্তার দুধারে কমলা রঙের ম্যাপল গাছের মগডালে দুরন্ত শিশুর মতো খেলা করছে ফুরফুরে হিমেল হাওয়া। প্রকৃতির এহেন হাস্যোজ্জ্বল রূপে সকাল সকাল ড্রাইভ করতে গিয়েও মন ভালো হয়ে গেল মাহিনের। প্রকৃতির রূপে মাতোয়ারা হয়ে কয়েক ক্রোশ বন্ধুর পাহাড়ি হাইওয়ে পাড়িয়ে গেল এক নিমিষে। সৌম্য উষ্ণযুগল শুরু করে শীষ বাজাতে বাজাতে মনের আনন্দে সে পৌঁছালো শহরের সবচেয়ে বড় সরকারি ক্লিনিক হুইস্টার হেলথ কেয়ারে। ভ্যাকসিন এরিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ল স্থানীয় মানুষের লম্বা লাইন। সবাই তার ছোট্ট সোনাকে পরম আদরে বুকে আগলিয়ে দাঁড়িয়ে আছে সিরিয়ালের অপেক্ষায়। আজ রবিবার অর্থাৎ ছুটির দিন, তাই হয়তো ভিড়ের পরিমাণটা একটু বেশি। মাহিনের চিন্তা হতে লাগলো, কেন যে এত বেলা অবধি ঘুমালো সেই ভেবে মন খারাপ হলো। যদিও সে ভালো করেই জানে ঈশানী তার দায়িত্বে অবিচল, কোথাও কোনো ত্রুটি না রেখেই সে বেরিয়ে আসবে ক্লিনিক থেকে। তবুও ভেতরে এক প্রকার গ্লানির ঢেউ উঠল মাহিনের। ক্ষণকাল অপেক্ষা না করে সিরিয়াল ভেঙেই সে ছুটে গেল কক্ষের নিকট। তার এহেন অস্বাভাবিক বিবেক বর্জিত কর্মকাণ্ডে পেছন থেকে হৈরৈ করে উঠল সকলে। ওপাশ থেকে দুজন নীল পোশাকধারী গার্ডও এগিয়ে এলো তাকে রুখবে বলে। তন্মধ্যে ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো ঈশানী। আবেশিত হাতের দৃঢ়তায় যক্ষের ধনের মতোই বুকের মাঝে আবদ্ধ করে রেখেছে তার কোমল অস্তিত্বখানিকে। হেলোকিটির তুলতুলে জাম্বো স্যুটের মধ্যে থেকে বেরিয়ে আসা একজোড়া ধূসর বর্ণের টলমলে আদুরে চোখ ঈশানীর পানে দৃষ্টিপাত করে আছে অপলক। ঈশানীকে দেখা মাত্রই উদাসীন পদক্ষেপ থমকে গেল মাহিনের। সে চটজলদি জায়গা ছেড়ে এগিয়ে গেল করিডোরের দিকে। ঈশানীর মুখোমুখি হতেই মেয়েটার ক্রন্দিত বদনে চোখ রেখে অপ্রস্তুত হয়ে পড়ল সে। সৌষ্ঠব কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা। বিস্মিত কণ্ঠে শোধালো, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? নাকের পাটা ফুলিয়ে ঠোঁট উল্টালো ঈশানী। মাহিনের একটুখানি আশকারায় অভিমানে হাউমাউ করে কেঁদে ওঠার উপক্রম তার। দাঁড়াও, ডাক্তারকে জিজ্ঞাসা করছি। চোয়াল শক্ত করে সামনের দিকে হাঁটা ধরতেই ঘাড় ঘোরালো ঈশানী। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? কৈফিয়ত চাইতে। আমার বাচ্চাকে রেখে বাচ্চার মাকে কেন ভ্যাকসিন দেওয়া হলো? মাহিনের কথা শুনে তপ্ত রাগে চিড়বিড়িয়ে উঠল ঈশানী। চোয়ালের বেশি শক্ত করে বলল, কখন বললাম ওরা আমাকে ভ্যাকসিন দিয়েছে? মাহিনের চোয়াল ঝুলে পড়ল। ঠোঁট টিপে হাসি দমানোর প্রয়াস চালিয়ে বলল, আশ্চর্য, তোমার কান্নাকাটি দেখে আমি আরও ভাবলাম বেবির ভ্যাকসিনগুলো বোধহয় তোমাকেই দেওয়া হয়েছে। মাহিনের কৌতুক হাসির রহস্য আঁচ করতে পেরে অতর্কিতে ফুঁসে উঠল রমণী। হাতের বাঁধন দৃঢ় করে নিজের ক্ষুদ্র অংশকে বুকের কাছে টেনে আনলো আরেকটু। মাখন নরম মুখটার দিকে মমতার দৃষ্টিতে চেয়ে জড়ালো কণ্ঠে আওড়ালো, হাত পা মিলিয়ে 4-4টে ইঞ্জেকশন দিয়েছে। ওর কান্না দেখে আমার বুক ভেঙে আসছিল। নিজেকে আটকাতে পারিনি কিছুতেই। কতটা ব্যথা পেয়েছি বলুন তো? চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন। ডেলিভারির পরে আজ প্রায় 4 মাস অতিবাহিত হয়েছে। এখনও পোস্টপার্টাম ডিপ্রেশনের কঠিন অধ্যায়টুকু কাটিয়ে উঠতে পারেনি মেয়েটা। তাই তো সময় অসময় অযথাই কান্নার জোয়ারে ভাসে তার নীল নয়ন। একটু থেমে ঈশানীর মাথায় হাত বোলালো মাহিন। সম্পর্কটা ঠিক বন্ধুসুলভ না হলেও
টুকটাক বোঝাপড়ার বিষয়গুলো এখন তাদের মধ্যে খুব স্বাভাবিক। সেই অধিকারবোধ থেকেই মাহিন ধাতস্থ করল মেয়েটাকে। আমার মতে মেয়েদের দুবার জন্ম হয়। তার কথা শুনে চোখ তুলল ঈশানী। বিহলিত কণ্ঠে শুধালো, মানে? ক্ষণকাল থেমে ছোট্ট ইয়াসকে কোলে তুলে নিল মাহিন। মা ছেলে সমেত পার্কিংয়ের দিকে এগোতে এগোতে প্রলম্বিত শ্বাস ফেলে বলল, একবার স্রেফ মানুষ হিসেবে জন্ম হয়, আরেকবার মা হিসেবে। বাহ্যিক দৃষ্টিতে সন্তান জন্মদান মাতৃত্ব হলেও তাত্ত্বিক ভাষায় তা নয়। গোটা একটা মানুষ যখন আরেকটা প্রাণের সুরক্ষায় নিজের নিজস্বতাকে ভেঙে চড়ে নতুন রূপে প্রসিদ্ধ হয়, তখনই তাকে মাতৃত্ব বলে ঈশানী। আর সেই জননী রূপী মানবীর মনের জোর হয় অনেক বেশি। মন চাইলে তাকে আর ভাঙা যায় না, কারণ তখন তার আস্তিন জুড়ে থাকে আরেকটি অস্তিত্ব, তার সুরক্ষা, তার ভবিষ্যৎ। মাহিনের কথার ফোয়ারা রেলগাড়ির মতো ছুটছে। বিমুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে ঈশানী। মাঝে মধ্যে মনে হয় এই মানুষটার কথায় জাদু আছে। আছে অদ্ভুত এক মাধুর্য, যা এক নিমেষে কুয়াশার চাদরের মতোই ভিজিয়ে দেয় মন জমিন। সাংঘাতিক রকম মন খারাপ থাকলেও তার প্রতিটি বাক্যে যেন উপচে পড়ে সূর্যঢালা সোনালি দ্যুতি। গত একটা বছরে মানুষটাকে এক প্রকার দেবদূতের আসনে বসিয়ে ফেলেছে ঈশানী। অকুল পথারের ডুবে মরার আগ মুহূর্তে অনাগত সন্তান সমেত ঈশানীকে রক্ষার জন্য যেন স্বয়ং উপরওয়ালাই পাঠিয়েছেন তাকে। মাহিন গিয়ে ড্রাইভিং সিটে বসল। ঈশানী তার পাশেই। মায়ের বুকের ওমে গা ছড়িয়ে ঘুমাচ্ছে ছোট্ট ইয়াস। গাড়ি চলছে আপন গতিতে। ভেতরে পিনপতন নীরবতা। সময়ের ব্যবধানে ঈশানী একটু জড়তা কাটিয়ে উঠল। মজার ছলে বলল, যে এত সুন্দর করে মানুষকে বোঝাতে পারে, তার জীবনসঙ্গীর সৌভাগ্য দেখার জন্য তর সইছে না আমার। কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল মাহিন। ঘুমন্ত ইয়াসের পানে পিতৃস্নেহ দৃষ্টিপাত করে বলল, আমার ছেলের তার বাবাকে প্রয়োজন, সেখানে তৃতীয় ব্যক্তি আসার প্রশ্নই ওঠে না। মাহিন অযৌক্তিক কিছু বলেনি। ইয়াসের জন্মের পর থেকে কাগজে কলমে সবখানে বাবার নামের জায়গায় মাহিনেরই স্বাক্ষর দিতে হয়। সে হিসেবে সে ইয়াসের বাবা তো বটেই। কিন্তু কথাটা শোনা মাত্রই জমে গেল ঈশানী। অন্তর্গহীনে কোথাও একটা খেলে গেল মন বিষাদের তুফান। মেঘ থমথমে আকাশের মতোই আধার ঘনালো হৃৎপিঞ্জরে। নিঃশব্দে চোখ নামিয়ে সে দৃষ্টিপাত করল তুলতুলে নরম অস্তিনের পানে। ভীষণ আদুরে একটা মুখ, মাথা ভর্তি ঈষৎ বাদামি ঘন চুল, চোখ দুটো তাই ধূসর বাদামি রঙের। আজকাল এই মুখটা দেখলেই বুকের ভেতর ধক করে ওঠে ঈশানীর। ছেলের কোমল চাহনিতে শ্বাস রুদ্ধ হয়ে আসে তার। না চাইতেও মনস্পটে ভেসে ওঠে সদৃশ্য এক পূর্ণবয়স্ক মুখাবয়ব, যার দৃষ্টি ছিল শূন্য, অনুভূতিহীন, মরীচিকার মতো আধারে ঢাকা। সেই মানুষটার কথা ভাবতে গিয়ে ছেলের নিম্নধারের তিলকে আঙুল বোলায় ঈশানী। তিলটা পর্যন্ত হুবহু, ফটোকপিও বোধহয় এতটা নিখুঁত হয় না। মাঝে মধ্যেই তাকে না পাওয়ার আফসোসে ভেতর ভেতর কাতরে ওঠে ঈশানী। ফের মনে পড়ে যায় নিজের যন্ত্রণাদায়ক অতীতের কথা। সঙ্গে সঙ্গে ছেলের সুরক্ষায় তৎপর হয়ে ওঠে রমণী। এরিসিওভানের স্নিগ্ধ সরল সাকুরা থেকে হয়ে ওঠে স্বার্থপর এক মা, দুনিয়াতে যার সন্তানই সবকিছু। সকালের ঝলমলে রোদ ম্লান হয়ে এসেছে। মেঘের স্তরে গা ঢাকা দিয়ে ঝিমিয়ে পড়েছে সূর্যরাজ। একটু বাদেই আকাশ ভাঙা বৃষ্টিতে ঝমঝম করে উঠল চারপাশ। গাড়ির উইন্ডশিল্ড ছাপিয়ে বর্ষণের ছাট এসে ভিজিয়ে দিচ্ছে ঈশানীর গা। তাতেও নিরুদ্বেগ সে। সেই তখন থেকে আনমনা হয়ে কী যেন ভাবছে চুপচাপ। তা পরিলক্ষণ করে সেন্সরে আঙুল চেপে গাড়ির জানালা লাগালো মাহিন। অতঃপর নৈশব্দ ভেঙে নিরুত্তাপ গলায় বলে উঠল, কিছুদিনের জন্য বাংলাদেশ যাচ্ছি, সামনেই তো শীতকাল, কয়েকটা টিভিসির কাজ জমে আছে। মাহিনের বাংলাদেশ ফেরার কথা শুনে চমকে উঠল ঈশানী। ভেতর ভেতর অজানা এক আড়ষ্টতা চেপে বসলেও বাহ্যিক সাবলীলতা অটুট রেখে নরম কণ্ঠে শোধালো, কবে যাচ্ছেন? আজ রাতের ফ্লাইট। হ্যালোইনের আগে ফিরবেন নিশ্চয়ই? উদাসীন হয়ে জানতে চাইল ঈশানী। সড়কে ইউটার্ন নিয়ে এদিক ওদিক মাথা নাড়ালো মাহিন। চিন্তিত স্বরে বলল, তোমাদের একা রেখে যেতে মন সায় দিচ্ছে না কিছুতেই। তুমি কি কিছুদিন আমার আত্মীয়ের বাড়িতে? না থাক। বাক্য সম্পন্ন করার আগেই ওকে মাঝপথে থামিয়ে দিল ঈশানী। ছদ্ম আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি একাই থাকতে পারবো, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আই হোপ সো। কথা বলতে বলতেই আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন। আজ 30শে অক্টোবর, হ্যালোইনের আগের রাত। লোকে বলে ডেভিলস নাইট। প্রচলিত আছে ধ্বংসযোগ্য ভাঙচুর নৃশংসতার জন্য এই রাত অভিশপ্ত। তাই সন্ধ্যা হতে না হতেই দরজা জানালার কপাট লাগিয়ে ঘরে অবস্থান করে সবাই। ঈশানীও ঘরেই রয়েছে।
ঘরের আলো নিভিয়ে দোতলার রোয়াকে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছে ইয়াশকে। আজ সত্যি ডেভিলস নাইট কিনা জানা নেই তার, তবে আজ রাত যে ভীষণ কালো আর ভয়ঙ্কর তাতে কোনো সন্দেহ নেই। অমাবস্যা হবে হয়তো। আকাশে নক্ষত্র নেই, রূপালি চাঁদের জ্যোৎস্না নেই, নেই কোনো গা ভেজানো ঠান্ডা বাতাস। গোমর থমথমে একটা আবহ নিয়ে স্থবির হয়ে আছে চারিদিক। স্ট্রিট লাইটের নিয়ন আলোয় জানালার সফেদ পর্দাগুলো অদ্ভুত দেখাচ্ছে। কপাটগুলো লাগিয়ে দেওয়া দরকার, সেই ভেবে ইয়াশকে নিয়েই ঈশানী এগিয়ে গেল জানালার কাছে। তখনই হুট করে পর্দার ওপাশ থেকে সরে দাঁড়ালো এক লম্বাটে ছায়ামূর্তি। ঈশানীর মনে হলো ও ভুল দেখেছে। সারাক্ষণ আজে বাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। সহসা ঘুরে দাঁড়ালো সে, চারপাশটা ভালোমতো পরখ করে ফের ব্যস্ত হলো ছেলেকে ঘুম পাড়ানোর প্রচেষ্টায়। সন্ধ্যার ধোঁয়াশায় আরেকটু আধার গুলে মাঝরাত হয়েছে। ইয়াশকে ঘুম পাড়িয়ে মাত্রই নিচে এসেছে ঈশানী। বসার ঘরটা নিস্তব্ধ হয়ে আছে, সাথে মাহিনের রুমটাও। ঈশানী দোতলার ঘরে আর মাহিন নিচের ঘরে, এভাবেই গত 1 বছর যাবৎ থেকে এসেছে ওরা। আজ হঠাৎ মাহিনের অনুপস্থিতিতে ফাঁকা লাগছে চারিদিক। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে মাহিনের শূন্য ঘর থেকে চোখ সরালো ঈশানী। তারপর ধীর পায়ে এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে। বাচ্চাটা একা রয়েছে, লাইট জ্বালিয়ে একটু পানি পান করেই উপরে উঠবে সে। তখনই আবারও পর্দার আড়ালে ভেসে উঠল সেই ছায়ামূর্তিটি। তার মানে এটা ঈশানীর মতিভ্রম নয়। আতঙ্কে হাড় হিম হয়ে এলো মেয়েটার। শির দ্বারা পেয়ে নীরবে অতিক্রম করে গেল ঠান্ডা শীতল স্রোত। শুষ্ক একটা ঢোক গিলে সতর্ক পায়ে সামনে এগুলো ঈশানী। ক্ষণকালের মধ্যেই ভয়ার্ত সুর ধ্বনিত হলো তার প্রকম্পিত কণ্ঠনালী ভেদিয়ে। কে? ওপাশ থেকে আওয়াজ এলো না। আবারও নিঃশব্দে সরে গেল অবয়বটি। ঈশানী চিন্তামুক্ত নয়। প্রবল ঠান্ডার মাঝেও শরীর ঘেমে অসাড় হয়ে আসছে হাত পা, কণ্ঠতালু শুকিয়ে কাঠ। কোনো প্রকার সারা শব্দ না পেয়ে ফলকাটার ধারালো ছুরি মুঠিবদ্ধ করে আবারও ডেকে উঠল রমণী। কে ওখানে? নৈশব্দ। একটু বাদে ঈশানী টের পেল ওর পেছনেই লম্বা হয়ে দাঁড়িয়ে আছে অবয়বটি। নিজের বলবান ছায়ায় ঈশানীর ছোট্ট ছায়াকে গ্রাস করে চামড়ার বুটজোড়া দম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে মাটিতে। এতক্ষণে কলজেটা শক্ত হয়ে গেল ঈশানীর। ভীরতার অদৃশ্য বলয়ে কুণ্ঠিত হয়ে পড়ল তার জোরালো আত্মবিশ্বাস। তবুও শেষ প্রচেষ্টা তো করবেই রমণী। শ্বাস প্রশ্বাস বন্ধ করে ছুরির সাহায্যে আক্রমণ করার প্রস্তুতি নিতেই পেছন থেকে ওর মুখের উপর অতর্কিতে রুমাল চেপে ধরল লোকটা। ঈশানীকে অবচেতন করার জন্য নয়, ও যাতে চিৎকার দিতে না পারে সেই জন্য। অতঃপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো লনের শেষ মাথায়। আলো আঁধারি ছাপিয়ে ঈশানীকে এনে দাঁড় করানো হলো সেখানে। মুখের ওপর থেকে কাপড়ের আস্তরণ সরাতেই প্রথমে বুক ভরে শ্বাস নিল সে। তারপর আস্তে ধীরে ভয়ে ভয়ে দৃষ্টিপাত করল সম্মুখে। অতঃপর যা দেখল তাতে হৃদযন্ত্র থমকে গেল মানবীর। আতকে শিউরে উঠল সর্বাঙ্গ। ঈশানীর মনে হলো ও বোধহয় এখনই মারা যাবে। নাম পরিচয় সবকিছু বদলে 1 বছর যার থেকে উম্মাদের মতো পালিয়ে বেরিয়েছে সে আজ সামনে দাঁড়িয়ে। ঈশানীর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে হলদে নিয়নবাতির ঠিক নিচে একটা ধাতব রিভলভার মুঠিবদ্ধ করে হিমালয়ের মতো নিটল ভঙ্গিতে দণ্ডায়মান এরিসিওভান। লম্বা ঈশানীর চেয়ে দ্বিগুণ সে। সহসা আতকে উঠে দুকদম পিছিয়ে গেল ঈশানী। তার আধার কালো শূন্য চোখে জমে আছে পাশবীয় হিংস্রতা। দুনিয়ার সমস্ত কুণ্ঠা নিয়ে সেই চোখে চোখ পড়তেই ধক করে উঠল রমণীর অন্তঃকরণ। পরনে চারকোল রঙের স্যুট, আন্ডারকাট চুলগুলো অযত্নে লম্বা হয়ে ঘাড় ছুঁয়েছে এখন। মুখবর্তী খড়খড়ে দাড়ি, গৌরবর্ণের সম্য চেহারার সবটুকু আকর্ষণ ধরে রেখেই মাফিয়া বসের তীক্ষ্ণ চোয়ালে চেপে বসেছে তারা। দুপাশে তার সশস্ত্র গার্ডস, হাতের মুঠোয় রিভলভার আবদ্ধ করে একটু দূরেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে তুষার। স্যুট পরিহিত কিছু কালো পোশাকধারী দৃশ্যমান বলয়ের মতো ঘিরে রেখেছে ঈশানীকে। চারিদিকে এত মানুষ, অথচ দুজোড়া তৃষ্ণার্ত চোখ তাদের নিজস্ব অধিকারবোধ নিয়ে একজন আরেকজনের মাঝে ডুবে আছে নিঃশব্দে। এতগুলো দিন বাদে আজ আবারও তাদের হৃদগহীনে ঝংকার তুলেছে সুরের তরঙ্গ। কেউ একজন তার কণ্ঠের সবটুকু ব্যাকুলতা ঢেলে মেঘমেদুর সুরে গেয়ে চলেছে। কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়, অন্তহীন তুমি ছিলে আমার কল্পনায়। সেই ছবি উঠল ভেসে চোখেরই চাওয়ায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। ছলছলে ব্যথাতুর দৃষ্টে মাফিয়া বসের কৃষ্ণগহ্বরে তলিয়ে গিয়েও কোথায় একটা একফোঁটো অনুভূতির লেশমাত্র খুঁজে পেল না ঈশানী। আগ্নেয়গিরির দাবানলের মতোই প্রতিহিংসার অনলে দাউ দাউ করছে তার পাংশুটে আঁখি। অগত্যা সংবিত ফিরল ঈশানীর। হতবুদ্ধি হয়ে দণ্ডায়মান রমণী অবশেষে ঠোঁট কাঁপিয়ে
জড়ালো গলায় ডেকে উঠল মাফিয়া বসটাকে। অ অরণ্য। এরিস, গ্যাংস্টার এরিস। পাথর কঠিন সরে ভেসে এলো নীরব হুঙ্কার। এক বাক্যেই তার নমনীয়তাকে রুখে দিল মাফিয়া বস। বুকের ভেতর কোথাও একটা চির ধরল যেন। দহন অনুভব হচ্ছে সেথায়। ভয় আর জড়তার মেশেলে বাক্যহারা ঈশানী। এরিসের এহেন সশস্ত্র আগমন মস্তিষ্কে ভয়ঙ্কর কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তাকে। ক্ষণকালের সেই ভাবনাকে এক নিমেষে পায়ে মারালো মাফিয়া বস। শক্ত থাবায় ঈশানীর হাতটা কবজাবন্দি করে পৌঁছালো নৃশংসতার চূড়ায়। আশেপাশে গার্ডসগুলোর দিকে দৃষ্টিপাত করে কঠোর সুরে আদেশ করল, বাড়িটাকে জ্বালিয়ে দাও এক্ষুনি। এরিসের বজ্রকঠিন বাক্য কর্ণগোচর হতেই বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় চমকে উঠল ঈশানী। বিস্ফোরিত নয়নে এরিসের পানে চেয়ে ধরফরালো সে। কি বলছো তুমি এসব? এরিস ভ্রুক্ষেপ করল না সে বাক্যে। উল্টো হাতের বাঁধন দৃঢ় করে দাঁতে দাঁত পিষে গার্ডদের হুকুম করলো আবারও, ডু ইট ফার্স্ট। এরিসের কথা মতো লাইটার আর পেট্রোল হাতে বাড়ির দিকে এগিয়ে গেল দুজন গার্ড। তা দেখে গলা চিরে চেঁচিয়ে উঠল ঈশানী, না! কান্নায় ভেঙে পড়ে আকতি ভরা কণ্ঠে ফের বলতে আরম্ভ করলো, আমার বাচ্চা! এরিস, আমার বাচ্চা! আমার বাচ্চাটা ভেতরে! এত বড় অনিষ্ট করো না! আমাকে যেতে দাও! চিৎকারের তোড়ে কণ্ঠ বুঝে আসে তার। এরিসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিকবিদিক ছটফট করতে থাকে পাগলের মতো। ওদিকে ঈশানীর মুখ থেকে বাচ্চা শব্দটা উচ্চারিত হতেই গৌর চেহারার রক্ত জমাট বাঁধল এরিসের। তপ্ত রাগে ফেটে পড়ল তার দিশাহীন মস্তিষ্ক। বুকের ভেতর আছড়ে পড়ল জলোচ্ছ্বাসের বন্য ঢেউ। গোলকের মতো মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে তার, সাকুরের গর্ভে মাহিনের বাচ্চা থাকতে পারে না, কিছুতেই না। সঙ্গে সঙ্গে চোখ তুলে আরেক পাশের গার্ডদের দিকে দৃষ্টিপাত করল মাফিয়া বস। তপ্তস্বরে আদেশ করল, বাচ্চাটাকে নিয়ে এসো। এরিসের এহেন সিদ্ধান্তে জোরে জোরে শ্বাস ফেলল ঈশানী। সে চায় না এরিসের অশুভ ছায়া কোনোদিন তার নিষ্পাপ বাচ্চাটার উপর পড়ুক, কিন্তু ভাগ্য আজ তার পক্ষে নেই। অতঃপর সত্যি সত্যি নিয়ে আসা হলো ঈশানের বুকের মানিক, দুনিয়ার সবটুকু আদর নিয়ে ঘুমিয়ে থাকা ছোট্ট ইয়াসকে। ঈশানী এগিয়ে গিয়ে ছেলেকে নিতে চাইলে আবারও কবজিতে জোরালো এক টান অনুভূত হলো তার। সে চকিতে পেছনে তাকায়। ক্রোধের তাড়নায় টকবক করতে থাকা এরিসের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাতর গলায় বলে, ওকে ছেড়ে দাও এরিস, ও কিছু করেনি, ওর কোনো দোষ নেই। ঈশানীর হৃদয় ভাঙা বিলাপে কর্ণপাত করল না এরিস। অনুভূতিহীন নির্মম তেজস্বী কণ্ঠে ধ্বনিত হলো, বাচ্চাটাকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দাও তুষার। নিমেষেই শ্রবণেন্দ্রিয় বুঁদ হয়ে এলো ঈশানীর। ঝটিকা প্রবাহের প্রবল জলোচ্ছ্বাসের মতোই ধরধর করে কেঁপে উঠল তার পায়ের তলার মাটি। মুখ থেকে রক্ত সরে যেতেই উঠে দাঁড়ালো সে এক ছটকায়। এরিসের শূন্য চোখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বলে উঠল, কি বললে তুমি? মাহিনের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো সেটা ভাবলে কি করে? এরিস ভুল বুঝছে। ব্যাপারটা বোধগম্য হতেই এক প্রকার বিষাদের ঝড় উঠল ঈশানীর মাঝে। এত বড় একটা সত্যি লোকানোর দায়ে এরিস কি তাকে মেরে ফেলবে? মেরে ফেললে ফেলুক, তবুও সন্তানের সুরক্ষায় তৎপর রমণী। হৃদয় জুড়ে বেগবান হয়ে উঠেছে নৈরাশ্য। বুকে রক্ত তোলপাড় করা অস্থিরতায় হাউমাউ করে কেঁদে ওঠে ঈশানী। তার বাচ্চাকে চাপা দেওয়ার জন্য যখন সত্যি সত্যি ধাতব বেলচা নিয়ে মাটি খোঁড়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে বাধ্য হয় মুখ খুলতে। সবাইকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, ও তোমার রক্ত, ওকে মেরো না ইরিশ, বিশ্বাস করো ও তোমার রক্ত, তোমার অংশে ওর জন্ম। কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসতে গিয়েও বাধাপ্রাপ্ত হলো ঈশানী। ভঙ্গুর পা দুটো জমিন ছোঁয়ার আগেই জোরালো টানে ওকে আবারও দাঁড় করালো এরিস। দৃষ্টিতে তার আগুনের লেলিহান। তেমন করেই ঈশানীর চোখে নজর আবদ্ধ করে দাঁতে দাঁত পিষল সে। শীতল রাশভারী গলায় বলল, যা বলছো ভেবে বলছো তো? তৎক্ষণাৎ জোরে জোরে মাথা ঝাঁকালো ঈশানী। ঠোঁট ভেঙে ফুপিয়ে উঠে থেমে থেমে আওড়ালো, ওকে কিছু করো না ইরিশ, যা শাস্তি আমাকে দাও। ওর বয়স? একই সুরে প্রশ্ন ছুড়ল মাফিয়া বস। 4 মাস। এরিসের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ঈশানী মিথ্যে বলছে না, এবং এই বিষয়ে শতভাগ নিশ্চিত সে। তাই পেছনে ঘুরে তুষারকে হুকুম করল, বাচ্চাটাকে গাড়িতে তুলো। মাফিয়া বসের উদ্দেশ্য অনুমান করতে না পেরে ফের আরেক দফা হোঁচট খেল রমণী। শঙ্কায় তড়িৎ খেলে গেল তার অন্তরে। তবে এবার আকতি নয়, ছেলের অনিশ্চয়তায় রণবর্তী ধারণ করল তার পাণ্ডুর ফ্যাকাশে মুখ। শরীরের সর্বশক্তি ব্যয় করে এরিস ইউভানকে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো, নিষ্ঠুর, পাষাণ, জানোয়ার একটা! কোথায় নিয়ে যাচ্ছিস আমার ছেলেকে? ওকে ছাড়া আমি মরে যাব। আমার বাচ্চাকে দিয়ে দিতে বল ওদের। ঈশানের আহাজারিতে একটুখানি থমকে গেল তুষার। গাড়িতে উঠতে গিয়েও দাঁড়িয়ে পড়ল সে। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো এরিসের পানে। উদ্ভ্রান্ত ঈশানের সরু বাহুটাকে এক হাতে চেপে ধরে চোখের ইশারায় তুষারকে হ্যাঁ জানালো এরিস। ব্যাস,
সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল তুষার। চোখের পলকে আঁধারের ধোঁয়াশায় মিলিয়ে গেল গাড়িটা। সঙ্গে করে নিয়ে গেল ঈশানের সুখ শান্তি সব কিছু। ওর বেঁচে থাকার একমাত্র সম্বল, ওর নারী ছেঁড়া ধন, ওর বাচ্চাটাকেও। এতক্ষণে খেই হারিয়েছে ঈশানী। গাড়িটা চলে যেতেই উদগ্রীব হয়ে খ্যাপা বাঘিনীর মতো হামলে পড়ল এরিসের উপর। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভালোবাসি না তোকে আমি, বাসি না ভালো আর। এরিস সময় নিল না। দাঁত খেঁচে ঈশানের পেলব কমল গালের উপর পুরোশেলে হাতের শক্ত এক চপেটাঘাত বসিয়ে দিল আচানাক। সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে ভগ্ন ইমারতের মতোই এরিসের বুকে এসে ঢলে পড়ল তুলতুলে নরম শরীরটা। ক্ষণকাল বিলম্ব না করেই এক হাত বাড়িয়ে ছোট্ট শরীরটাকে ধরে ফেলল মাফিয়া বস। যেন পাখির পালকের মতোই হালকা সে মানবী। তেমন করেই অতি সন্তর্পণে তুলে নিয়ে এলো বুকের মাঝে। নিয়নবাতির মোলায়েম আলোয় কান্না ভেজা ক্লান্ত চেতনাহীন মুখের পানে আচ্ছন্ন দৃষ্টে নির্লিপ্তে চেয়ে রইল কিয়ৎক্ষণ। অতঃপর মেয়েটাকে কুলে নিয়েই দাম্ভিক পদচারণায় ধীরে ধীরে এগিয়ে গেল হেলিকপ্টারের অভিমুখে। পেছনে ফেলে এলো পাহাড়ে ঘেরা রেইন ফরেস্টের চূড়ায় দাউ দাউ করে জ্বলতে থাকা এক টুকরো সাজানো বাড়ি, যার প্রতিটি কোণায় কোণায় ছিল মাহিন, ঈশানী আর ইয়াসের হাজারো অমোঘ স্মৃতির উপাখ্যান। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব ৫৪। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।